শেষ দিনে প্রচার প্রচারণা, জমজমাট ডাকসু নির্বাচন, ছাত্রদলের প্রার্থীদের শপথ, রাকসুতে শেষ হচ্ছে মনোনয়নপত্র জমা। জনগণ, রাজনৈতিক দল সহ সবার সহযোগিতা ছাড়া নির্বাচন সুষ্ঠু হবে না, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। পুলিশের নির্বাচনী প্রশিক্ষণ শুরু। শেখ হাসিনা, কামাল ও মামুনের ফাঁসি চাইলেন চানখারপুলের শহীদ আনাসের মা। আবু সাইদ হত্যা মামলার সাক্ষীকে জেরা। রাজবাড়ীতে সহিংসতার ঘটনায় পুলিশের মামলায় গ্রেফতার 5। 144 ধারা জারির পর থমথমে হাটহাজারী, অভিযুক্ত যুবক আটক। মাউসের আইসিটি প্রশিক্ষণে স্বজনপ্রীতি বিদেশগামী 19 জনে একজন আইসিটি শিক্ষক আছেন পরিচালকের স্ত্রী শালিকাও। দক্ষিণ কোরিয়ায় অ্যাপেক শীর্ষ সম্মেলন হতে পারে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠক, চলছে গোপন প্রস্তুতি, কিম জং সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। এবং এশিয়া কাপ মিশনে দুবাইয়ের পথে ক্রিকেটারদের প্রথম বহর, সন্ধ্যায় যাবেন অন্যরা, ইতিহাস গড়ার লক্ষ্য টাইগারদের। এই অবস্থায় পড়তে না চাইলে ব্যবহার করুন রেইনবো ড্যাম প্রোটেক্টর। ইলাস্টোমের ইমার্শন ঢাকায় দেয়াল থাকে ড্যাম প্রুফ রেইনবো পেইন্টস, কালার অফ জয়। আমন্ত্রণ সংবাদ দুপুরে, দেখছেন শিরোনামগুলো, সঙ্গে আছি আমি ডানা ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ হবে আজ বিকেল 5টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। এরই মধ্যে রাকসু কোষাধ্যক্ষের কার্যালয়ে অবস্থিত নির্বাচন অফিসে মনোনয়নপত্র দাখিল করছেন প্রার্থীরা। রাকসু এবং সিনেট প্রতিনিধি হিসেবে মনোনয়নপত্র নিয়ে 479 জন। দাখিলের প্রথম দিন বৃহস্পতিবার মাত্র 30টি মনোনয়নপত্র দাখিল হয়। নির্বাচন কার্যালয় বলছে আজ বাকি মনোনয়নপত্র ফর্ম দাখিল হতে পারে। এদিকে নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম জানান, ডোপ টেস্টে পজিটিভ হলে এবং পুলিশি মামলার আসামিরা প্রার্থী হতে পারবে না। মামলা যদি থাকে, আমাদের কাছে রিপোর্ট না থাকলে তো আমরা বুঝতে পারবো না, তাহলে যদি থাকলে সেটা বাদ যাবে। আর ডোপ টেস্টে নেগেটিভ হলে তো কোনো সমস্যা নেই, পজিটিভ হলে সমস্যা। তো পজিটিভ আবার যে আইটেমগুলো ওখানে আছে সবগুলো না, কিছু আছে যেমন ঘুমের ওষুধ খেলেও ওখানে একটা রিপোর্ট হবে, তো সেইগুলো আমরা বাইপাস করব। যেটা আসলে মাদক, যেগুলো সেই মাদকের যদি পজিটিভ হয় সেগুলো আমরা অ্যালাউ করব না। রাকসু নির্বাচন চলছে, মনোনয়নপত্র জমা। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, নির্বাচন ঘিরে প্রস্তুতি কেমন দেখছেন, জানাবেন। ধন্যবাদ ডানা। আজকে যেহেতু রাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ দিন, আমরা দেখছি যে দুপুর 1টার পর থেকে কিন্তু প্রার্থীরা আসতে শুরু করেছেন এবং কিছুটা এখন ভিড় লক্ষ্য করা যাচ্ছে। কোষাধ্যক্ষ ভবনের কার্যালয়ে 2টি বুথ করা হয়েছে, যেখান থেকে মনোনয়ন ফর্মগুলি জমা নেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে নির্বাচন কমিশনের সঙ্গে কথা বলেছি, তারা বলেছেন যে এখন পর্যন্ত 40 জনের মতো প্রার্থী তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। দুপুর যত বাড়বে, যেহেতু বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়ন ফর্ম জমা দেওয়া যাবে, ফলে যারা আসবেন তারা সময় পাচ্ছেন, তারা দল বেঁধে ধন্যবাদ আপনাকে। রাকসু নির্বাচন নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। রাকসু নির্বাচনে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, নির্বাচনের আর বাকি 2 দিন। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, কেমন দেখছেন প্রচার প্রচারণা, জানাবেন আমাদের। ডানা, আজকে সকাল থেকেই কিন্তু আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছি, যেহেতু নির্বাচনের বাকি আর 4 দিন, এর মধ্যে 2 দিন কিন্তু প্রার্থী যারা রয়েছেন তারা প্রচার প্রচারণা চালাবেন। তবে সকাল থেকে আমরা দেখেছি যে যেহেতু বেশ কয়েকটি ডিপার্টমেন্টে পরীক্ষা চলছিল, সে কারণে কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যে সমস্ত ডিপার্টমেন্টের পরীক্ষা শেষ হয়েছে সেই সমস্ত ডিপার্টমেন্টের কিন্তু গিয়ে গিয়ে যারা প্রার্থী রয়েছেন তার সেই ডিপার্টমেন্টের বাইরে গিয়ে কিন্তু তারা তাদের যে প্রচারণা সেটি চালাচ্ছেন এবং বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রচারণার যেই
প্রচার প্রচারণার কিন্তু আমরা দেখেছি যে সেটিও কিন্তু সেটিও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়িয়েছেন। এছাড়া আমরা অন্যান্য বিষয়গুলো নিয়ে আমরা প্রার্থীদের সাথে কথা বলেছি। প্রার্থীরা যেমনটি বলছেন যে নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসছে, অথচ এখনো পর্যন্ত কিন্তু পরিবেশের নির্বাচনের যেই ইস্তেহার অনুযায়ী বা নির্বাচন কমিশনের যেই তারা যে নির্দেশনা দিয়েছিলেন, যেমন পরিস্থিতি থাকার কথা, সেটি কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখনো সেভাবে গড়ে ওঠেনি। বিশেষ করে যারা 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 বহিরাগত রয়েছেন তারা প্রবেশ করছেন, যাদের ছাত্রত্ব শেষ হয়েছে তারাও কিন্তু এখনো হলে রয়েছেন। এই বিষয়গুলো নিয়ে কিন্তু যারা প্রার্থী তারা কিন্তু আপত্তি জানিয়ে যাচ্ছেন। এছাড়া কিন্তু গতকালকে কিন্তু যারা নির্বাচন কমিশন, যেটি বামদলীয় গণতন্ত্র প্যানেলের সম্প্রীতি ও ঐক্য পরিষদের যিনি ভিপি প্রার্থী ছিলেন অমৃত রায়, তাকে কিন্তু তার প্রার্থিতা কিন্তু বাতিল করা হয়েছে। তিনি ভোটও প্রদান করতে পারেন না। শেষ সময় এসে এই ধরনের এমন একটি সিদ্ধান্তকে কিন্তু সকলে কিন্তু নেতিবাচক হিসেবে দেখছেন। তারা বলছেন যে এটি অবশ্যই যারা নির্বাচন কমিশনের দায়িত্বে রয়েছে তাদের এটি গাফিলতি, কারণ এই সময় এসে এই যে একজনের প্রার্থিতা বাতিল হলো এবং এটি নির্বাচনে কোনো প্রভাব ফেলবে কিনা এটি নিয়েও কিন্তু শঙ্কা রয়েছেন যারা প্রার্থী রয়েছেন তারা। এবং এই ঘটনার পর থেকে কিন্তু ক্যাম্পাসেও কিন্তু এক ধরনের একজন যে স্বাভাবিক পরিবেশ সেটিও কিন্তু বিরাজমান রয়েছে। একটি অস্থিতিশীল অবস্থায় কিন্তু রয়েছে ক্যাম্পাস জুড়ে। কিছুক্ষণের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যারা ছাত্র শিবির রয়েছেন তারা তাদের প্যানেল ঘোষণা করবেন এবং সেটির জন্য আমরা অপেক্ষা করছি। এর আগে কিন্তু গতকালকে বিশ্ববিদ্যালয়ে যারা ছাত্র দল রয়েছিলেন তারা কিন্তু তাদের যে সেই প্যানেলে কিন্তু ইশতেহার ঘোষণা করবেন। তো এই ছিল আমার কাছে জানা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। জাকসু নির্বাচনের প্রস্তুতি নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। শুধু আইন শৃঙ্খলা বাহিনী নয়, জনগণ, রাজনৈতিক দল, নির্বাচন কমিশন সহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা ছাড়া নির্বাচন উৎসব মুখর ও সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় রাজনৈতিক নেতাদের তেল না দিয়ে পুলিশকে জনগণের জন্য কাজ করার পরামর্শ দেন তিনি। সকালে রাজারবাগে নির্বাচনী কর্মশালা উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যতই চাপ আসুক, নির্বাচনের আগে লটারির মাধ্যমেই পুলিশের বদলি ও পদায়ন হবে বলে সাফ জানিয়ে দেন তিনি। সাদাত নিশাতের রিপোর্ট জানাচ্ছেন মাহবুব তামিম। 2025 সালের ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচনী প্রশিক্ষণ কর্মসূচি হাতে নিয়েছে পুলিশ। রোববার সকালে রাজারবাগ পুলিশ লাইনে কর্মশালা উদ্বোধন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় চাপের মধ্যেই নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানান আইজিপি। বলেন, এবারের নির্বাচন পুলিশের কাছে অগ্নিপরীক্ষা। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরী বলেন, জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের পর চূড়ান্ত পরীক্ষা হলো আসন্ন নির্বাচন। যেসব অপরাধ দমনের কাজগুলো আপনাদের করার কথা, সেটাতে একটু গতিটাকে বাড়িয়ে একটু বেগবান করবেন। অ্যাটিটিউডিনাল পরিবর্তনের জন্য অনেক উপাদানগুলো আছে, কিন্তু এই উপাদানগুলোকে যদি আপনি কার্যক্ষেত্রে প্রয়োগ করতে হয় তাহলে আপনাকে সচেতন হতে হবে। বিগত 3 নির্বাচন মাথা থেকে ঝেড়ে ফেলে সুন্দর, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন জাতিকে উপহার দিতে পুলিশ সদস্যদের নির্দেশনা দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আমরা আশা করব যে এই নির্বাচন, যে ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, এটা যেন শান্তিপূর্ণ এবং উৎসব মুখর পরিবেশে হয়। এই জন্য আপনাদের সবার সাহায্য এবং সহযোগিতা দরকার এবং এই ব্যাপারে আপনাদের কোনো কার্পণ্য থাকবে না। আর আপনারাও এই 14, 18, 24-এর নির্বাচন ওইটা মাথা থেকে মুছে ফেলবেন। দুর্গাপূজাকে ঘিরে অস্থিরতার পায়তারা চলছে জানিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। পরে রাজবাড়ীর নুরাল পাগলা ইস্যুতে প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের আইনের আওতায় আনা হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর গাফিলতিও খতিয়ে দেখা হচ্ছে। এটা যারা করছে তাদের কিন্তু আমরা অলরেডি 5 জনের আইনের আওতায় নিয়ে আসছি এবং তাদের জিজ্ঞাসাবাদের পরে আমরা হয়তো পুরো ঘটনাগুলি আরো জানতে পারবো। যে জিনিসটা করছে, একটা জিনিস আপনার ক্ষেত্রে আমরা কিন্তু খুব অসহিষ্ণু হয়ে গেছি। আমাদের কিন্তু ধৈর্য করে নাই। যারা এটা করছে তাদের আমরা অবশ্যই আইনের আওতায় নিয়ে আসবো। প্লাস আপনাদের মাধ্যমে আমি একটা অনুরোধ করব, সবাই একটু ধৈর্যশীল হওয়ার জন্য। রাজবাড়ীর ঘটনায় 5 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তিনি। আইন শৃঙ্খলা পরিস্থিতি। মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা।
জাতীয় নির্বাচন বানচালে নানা ষড়যন্ত্র হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। বিএনপির 47তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রোববার দুপুরে ঢাকা মহানগর দক্ষিণের সবুজবাগ বিএনপির উদ্যোগে বাসাবো বালুর মাঠ সংলগ্ন এলাকায় বৃক্ষরোপণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা এবং মাছের পোনা অবমুক্ত কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, জনগণের সমর্থন নিয়ে তারেক রহমান রাষ্ট্র ক্ষমতায় এলে অবশ্য দেশ, রাস্তাঘাট, নদী নালা পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়কে অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে আলোচনাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মেহেদী নূর পরশ। পরশ, যান চলাচল বন্ধের কারণে যাত্রীদের দুর্ভোগ কেমন দেখছেন? হ্যাঁ ডানা, আমি এখন দাঁড়িয়ে আছি ঢাকা সিলেট মহাসড়কের যে চান্দুরা বাস স্ট্যান্ড এলাকায়। সকাল 11টা থেকে বেলা 2টা বাজে প্রায় 3 ঘন্টা ধরে এই সড়কটি কিন্তু অবরোধ রয়েছে এবং টোটালি কিন্তু যান চলাচল বন্ধ রয়েছে। তো মূলত যে এখানকার যে ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের যে সদর ও বিজয়নগরের যে দুইটি ইউনিয়ন রয়েছে, চান্দুরা এবং বদন্তি, এই দুইটি ইউনিয়নকে যে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে সংযুক্ত করার কারণে কিন্তু এখানকার স্থানীয় লোকজন কিন্তু তারা এখানে প্রতিবাদ করছেন এবং তাদের একটাই দাবি, তারা বলছেন যে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে তারা যাবেন না, তারা এই আসনের সাথেই তারা থাকবেন। তো এই প্রতিবাদের কারণে যে ঢাকা সিলেট মহাসড়কের প্রায় 20 কিলোমিটার অংশ জুড়ে কিন্তু একটা তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। তো আমি সকাল থেকে এই সড়কটিতে রয়েছি। তো আমার পূর্ব পাশে এবং পশ্চিম পাশে যে দুই সড়কের প্রায় কয়েক হাজার যানবাহন রয়েছে। এসব যানবাহন আপনার যে এখানে দাঁড়িয়ে আছে এবং যারা যাত্রী এবং চালক রয়েছেন তারা বলছেন যে টানা 3 ঘন্টার অবরোধের কারণে তাদের কিন্তু তাদের যে গন্তব্যে পৌঁছার কথা তারা কিন্তু পৌঁছতে পারছেন না, ফলে কিন্তু তারা একটি ভোগান্তির মধ্যে পড়েছেন। তো আমি যদি একটি বিষয় জানি রাখি, গত বৃহস্পতিবারে যে বিজয়নগর উপজেলা চান্দুরা এবং বুদন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া 3 আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে যুক্ত করে চূড়ান্ত গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন। তো এর ফলে কিন্তু তারা কিন্তু প্রতিবাদ করে এখানকার স্থানীয় লোকজন। তো আমি এখানকার স্থানীয় বাসিন্দার সাথে কথা বলবো যে আপনাদের দাবিটা যদি আমাদেরকে বলতেন। হ্যাঁ, আমাদের দাবি হলো আমরা ব্রাহ্মণবাড়িয়া 3 সদর অঞ্চলের সাথে ছিলাম। আমাদের বিজয়নগর 10টি ইউনিয়ন, বিগত দিনে আমরা সদর অঞ্চলে ছিলাম। ব্রাহ্মণবাড়িয়া 3 এই নির্বাচনের খসড়া তালিকায় আমাদের এই বিজয়নগর 10টি উপজেলা ইউনিয়ন থেকে চান্দুরা, বুদন্তি এবং হরিশপুরকে কেটে নিয়ে সরাইল আশুগঞ্জের আসনের সাথে সংযুক্ত করা হয়েছে, যা আমাদের আপত্তি রয়েছে। আমরা কোনো অবস্থাতে সরাইল আশুগঞ্জে যেতে চাই না। আমাদের প্রশাসনিক দূরত্ব এবং অর্থনৈতিক সম্পর্ক তাদের সাথে আমাদের নেই, অনেক দূরত্ব রয়েছে আমাদের আজকে বিজয়নগর উপজেলার হাজার হাজার জনগণ রাস্তায় এসেছে এই আমাদের দাবি বাস্তবায়ন করার জন্য। ধন্যবাদ। তো এখানকার স্থানীয় লোকজনের সাথে আবার কথা, তারা বলছেন যে দুইটি ইউনিয়ন যদি এখানকে সরাইল 2 আসনে চলে যায়, তারা তাদের অর্থনৈতিক এবং বিভিন্ন ভাবে তারা কিন্তু বঞ্চিত হবেন বলে জানিয়েছেন। তাদের দাবি একটাই, তারা এই ব্রাহ্মণবাড়িয়া সদর 3 আসনের সাথে তারা সংযুক্ত থাকতে চান। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। না ধন্যবাদ আপনাকে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর নির্বাচনী আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছে স্থানীয়রা। এতে যান চলাচল বন্ধ রয়েছে। এ নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। চানখারফুল হত্যা মামলায় শহীদ আনাসের মা ট্রাইব্যুনালের দেয়া সাক্ষ্যে শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ মামুনের ফাঁসির দাবি করেছেন। বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্য ট্রাইব্যুনাল 1 এ শহীদ আনাসের মা সঞ্জিদা খান দীপ্তি ছেলে হত্যার বিচার চেয়ে সাক্ষ্য দেন। এ সময় ট্রাইব্যুনালে কান্নায় ভেঙে পড়েন আনাসের মা। এর আগে 8 জন এই মামলায় সাক্ষ্য দিয়েছেন। সাক্ষ্যে আনাসের লিখে যাওয়া চিঠিও পড়ে শোনান তিনি। এই মামলায় পুলিশের 4 সদস্যের শাস্তি দাবি করেন আনাসের মা। এদিকে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ট্রাইব্যুনাল 2 এ। আসামি পক্ষের আইনজীবীরা মামলার দ্বিতীয় সাক্ষী এনটিভির সিনিয়র করেসপন্ডেন্টকে জেরা করেন। 6 জনকে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে। সেই শহীদ শাহরিয়ার খান আনাস তার মা আজকে PW9 হিসাবে ট্রাইব্যুনালে সাক্ষ্য প্রদান করেছেন। ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে নির্বিচারে এই আন্দোলনে হত্যা করা হয়েছে সকলের জন্য বিচার চেয়েছেন এবং আসামিদের ফাঁসি চেয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে চলছে শেষ দিনের প্রচারণা।
প্রার্থীরা হলে ও বিভিন্ন বিভাগে ঘুরে ঘুরে জানাচ্ছেন নিজেদের ইশতেহার। ভোটাররাও প্রার্থীদের জানাচ্ছেন প্রত্যাশার কথা। এদিকে শিক্ষার্থীদের স্বার্থ রক্ষায় শপথ নিল ছাত্রদল সমর্থিত প্যানেল। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। রোববার চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন প্রচারের শেষ দিন। এদিন সকাল থেকে প্রার্থীরা শুরু করেন আনুষ্ঠানিক প্রচার। প্রার্থীরা শেষবারের মতো ভোট চাচ্ছেন ভোটারদের কাছে, আর ভোটাররাও জানাচ্ছেন নিজেদের চাওয়া পাওয়ার কথা। অনেক ক্রিয়েটিভ উপায়ে সবাই প্রচারণা করছে, এই কারণে ভালো লাগছে। বলে আজকে লাস্ট দিন, আজকে সবাই তুমুল জোরে প্রচারণা চালাবে। হলগুলো তো সেই একই অবস্থা, প্রত্যেক মিনিটে বা 10 মিনিট পর পর প্রার্থীরা আসতেছে। এদিন দুপুরে জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থীরা জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে শুরু করে আনুষ্ঠানিক শপথ পাঠ অনুষ্ঠান। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ না করার শপথ পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল। একই সঙ্গে রাষ্ট্রের প্রয়োজনে আবারও রাজপথে নামার শপথ বাক্য পাঠ করা হয়। পাশাপাশি গণরুম ও গেস্ট রুম সংস্কৃতি ফিরিয়ে না আনা এবং নারীদের জন্য নিরাপদ ক্যাম্পাস নির্মাণের শপথ বাক্য পাঠ করেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করি গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। আগামী 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু ও হল সংসদ নির্বাচন। নাইম আফসান, দেশ টিভি, ঢাকা। রাজবাড়ীর গোয়ালন্দে ইমাম মাহাদি দাবি করা নুরা পাগলার দরবারে বিক্ষুব্ধ জনতার হামলার সময় পুলিশের গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় 5 জনকে গ্রেফতার করা হয়েছে। রোববার সকালে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার শরীফ আল রাজীব। জানান, পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় করা মামলায় শনিবার রাতে অভিযান চালিয়ে 5 জনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে এই ঘটনায় শুক্রবার রাতে গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক সালিম মোল্লা বাদী হয়ে 3000 থেকে 3500 অজ্ঞাত ব্যক্তিকে আসামি করে মামলা করেন। এদিকে রাজবাড়ী নুরার পাগলার মাজারে হামলার পর কুষ্টিয়ার ছেইছিড়ায় বাউল সম্রাট ফকির লালন শাহের আকবাড়িতে নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। শনিবার সকাল থেকে লালন আখড়া বাড়িতে প্রবেশের প্রধান গেটে পুলিশ মোতায়েন করা হয়। পুলিশ বলছে, শুক্রবার রাজবাড়ীতে মাজারে হামলা সহ বেশ কিছু বিষয় মাথায় রেখে বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে। লালনের আখড়া বাড়ির সাধুরা বলছেন, তাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। প্রশাসন নিরাপত্তা জোরদার করে সাধুবাদ জানান তারা। পৃথিবী সৃষ্টি হওয়ার পরের থেকে আর এরকম লাশ তুলি পোড়ানো হয়েছে আমার জানা মতে দেখিনি, এই সর্বপ্রথম দেখলাম। আতঙ্কিত অবশ্যই, কুষ্টিয়া লালন শাহ মাজার আতঙ্কিত বলেই প্রশাসন আপনার এখানে নিরাপত্তা দেশে আছে তারা। তারপরেও আমাদের আমরা ধরেন আতঙ্কিত, কখন যেন কি হয়। রাজবাড়ির এই ঘটনায় আমরা খুবই আতঙ্কিত এবং দুঃখিত। প্রশাসন এখানে নিরাপত্তার ব্যবস্থা করেছে, খুব ভালো করেছে, আমি একে স্বাগত জানাই। চট্টগ্রামের হাটহাজারীতে এক যুবকের আপত্তিকর ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করাকে কেন্দ্র করে সুন্নি জনতা ও কওমিপন্থীদের মুখোমুখি অবস্থানে 144 ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। আটক করা হয়েছে অভিযুক্ত যুবককে। এতে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। শনিবার রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলাধীন মীরের হাট থেকে 11 মাইল সাবস্টেশন পর্যন্ত এবং উপজেলা গেট থেকে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট হাটহাজারী পর্যন্ত রাস্তার উভয় পাশে এবং আশেপাশে এলাকায় রোববার বিকেল 3টা পর্যন্ত 144 ধারা জারি করা হয়। টহলে আছে সেনাবাহিনী, র্যাব ও পুলিশ সদস্যরা। শনিবার রাতে আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনী সহ উপজেলা প্রশাসন সহ যখন আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসি, এরপর থেকে এখন পর্যন্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের মধ্যে আছে, পরিস্থিতি স্বাভাবিক আছে, গাড়ি ঘোড়া চলমান আছে। আমাদের বিভিন্ন বাহিনীর পুলিশ, আর্মি, র্যাব সব বাহিনীর টহল চলমান আছে। টাঙ্গাইলের রাজশাহীতে একই স্থানে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাজের পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় 144 ধারা জারি করেছে প্রশাসন। এদিকে টাঙ্গাইল শহরে কাদের সিদ্দিকের বাসভবনে হামলা ও ভাঙচুর করা হয়েছে। শনিবার দিবাগত রাত 1টার দিকে আনুমানিক 10 থেকে 15 জন তার বাসায় ইট পাটকেল নিক্ষেপ এবং 2টি গাড়ি ভাঙচুর করে। এ সময় আশেপাশের লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এদিকে বাসাইলে কাদেরিয়া বাহিনী ও ছাত্র সমাবেশ ঘিরে সন্ধ্যা 6:30 পর্যন্ত কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন করা হয়েছে। এলাকা জুড়ে বিরাজ করছে থমথমে পরিস্থিতি।
আমাদের গোয়েন্দা রিপোর্ট দেখে যে এটা আশঙ্কা আছে আইন শৃঙ্খলা, যেহেতু একই ঘটনার তারিখ সময়ের সমাবেশ। আমরা পরে আমাদের পক্ষ থেকে আমরা উপজেলা প্রশাসনের কাছে আবেদন করি যে এখানে আইন শৃঙ্খলা অবনতি হওয়ার আশঙ্কা আছে। পরে তারা 144 জারি করে এবং এই 144 প্রেক্ষিতেই আমরা আমাদের থানা পুলিশ এবং পাশাপাশি আমাদের আর্মি ক্যাম্পের পুলিশ এই এলাকায় আমরা এই শহীদ মিনারকে কেন্দ্র করে আমরা তৎপর আছি। দর্শক, বাসাইলের পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অভিজিৎ ঘোষ। অভিজিৎ, 144 ধারা জারির পর এখন পরিস্থিতি কেমন দেখছেন? জি ডানা, আপনি জানেন যে এই সকাল থেকেই এই বাসাইলে এই পুলিশ সহ বাংলাদেশ সেনাবাহিনী তারা টহল জোরদার করেছেন। এর মধ্যে হচ্ছে এই বেলা দুপুরেই এই বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বাসভবনে সাংবাদিক সম্মেলন করেছেন। সেখানে তিনি বলছেন যে যেহেতু আজকে নির্ধারিত এই মুক্তিযোদ্ধাদের সমাবেশ হওয়ার কথা রয়েছে বেলা 3টার দিকে, তিনি সেই সমাবেশে আসবেন এবং তিনি বলছেন যে যত বাধা বিপত্তি থাকুক তিনি সমাবেশে আসবেন। তিনি বলছেন যে বিগত শেখ হাসিনা ফ্যাসিস্ট আমলে তাকে যেভাবে হেনস্থা করা হয়েছে, এই যে বর্তমান যে অবস্থা বাংলাদেশ সরকারের যে বিষয়টি তিনি আসলে কিভাবে ব্যাখ্যা করবেন তিনি আসলে বলতে পারছেন না। পাশাপাশি এই সমাবেশকে কেন্দ্র করে এই বাসাইলে 144 ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন এবং এই 40 ধারা কেন্দ্র করে এই বাসাইলের বাস স্ট্যান্ড সহ এই যেখানে সমাবেশ হবে কেন্দ্রীয় শহীদ মিনার আশপাশে সবগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়েছে এবং যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেনাবাহিনী সহ পুলিশ সদস্যরা টহল দিচ্ছেন নিয়মিত। এবং এই টাঙ্গাইল থেকে বাসাইলে আসতে কয়েকটি পয়েন্টে সেনাবাহিনী তারা তল্লাশি করছেন এবং বিভিন্ন যাত্রীদের সাথে তারা কথা বলছেন। আমরাও এই তল্লাশির মধ্যে পড়েছিলাম এবং আমরাও সেখানে সেনাবাহিনী আমাদেরকেও জিজ্ঞাসাবাদ করেছে এবং তল্লাশি করেছে। এবং এই আজকের এই ঘটনাকে কেন্দ্র করে টাঙ্গাইল জুড়েই কিন্তু একটি উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবং এই দুপুরবেলায় বঙ্গবীর কাদের সিদ্দিকী তার বাসভবনে তিনি বলছেন যে যেহেতু তিনি মুক্তিযুদ্ধ এবং বঙ্গবন্ধুকে ভালোবাসেন বিধায় বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধের পক্ষে তিনি থাকবেন সব সময়। এবং তিনি বলছেন যে যদি তার বাসা যদি ভেঙে যদি দেশের শান্তি আসে তিনিও বলছেন যে তাহলে তার বাসা ভেঙে ফেলুক, তিনিও সেই দাবি করছেন। এবং সর্বোপরি যে বাসাইলে যে 44 ধারা সেটি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে, সমাবেশকে নিয়ে একটা উত্তেজনা এখন পর্যন্ত রয়েছে। এই ছিল বাসাইলে 144 ধারা নিয়ে আমার কাছে সর্বশেষ। ডানা, ধন্যবাদ আপনাকে। বাসাইলের পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দ করা গাড়ির জ্বালানির ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা আত্মসাতের অভিযোগ নগর ভবনে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন। রোববার দুর্নীতির এই অভিযোগ অনুসন্ধানে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের একটি দল। এ সময় নথিপত্র জব্দ, ড্রাইভারদের জিজ্ঞাসাবাদে জ্বালানি বিল অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। অভিযানকালে পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি, তবে সহকারী ব্যবস্থাপক জানান গড়মিলের কারণ জানাতে পারবে কেবল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ। দক্ষিণ সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত গাড়ির জ্বালানি তেলের ভুয়া খরচ দেখিয়ে কয়েক কোটি টাকা উত্তোলন করা হয়েছে। তো এটা ছিল অভিযোগের বিষয়বস্তু। আমরা ওই অভিযোগের প্রেক্ষিতে আজকে একটা অভিযান পরিচালনা করি এখানে। তো বিভিন্ন রেকর্ডপত্র আমরা পর্যালোচনা করার প্রেক্ষিতে যেটা প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। অভিনয় কায়দায় তোয়ালের মাধ্যমে ইতালিতে পাচারের সময় প্রায় 6.5 কেজি কিটামিন মাদক জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। গ্রেফতার করা হয় আন্তর্জাতিক পাচারকারী চক্রের হোতা সহ 2 জনকে। দুপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রধান কার্যালয়ের সংবাদ সম্মেলনে এই তথ্য জানান পরিচালক হাসান মারুফ। জানান গোপন সংবাদের ভিত্তিতে ফেডেক্স কুরিয়ারের সহায়তায় টঙ্গী থেকে একটি পার্সেল জব্দ করে কর্মকর্তারা। পার্সেলের ভেতরে পাওয়া 7টি তোয়ালে পরীক্ষা করে ভয়াবহ মাদক কিটামিনের উপস্থিতি পাওয়া যায়। পরে পার্সেলের ঠিকানায় রেড দিয়ে গ্রেফতার করা হয় চক্রের 2 সদস্যকে। পরিচালক জানান ভারতে কিটামিন অপারেশনে রোগীকে অজ্ঞান করার জন্য ব্যবহার করা হয়। বাড়ি থেকে সন্তান কার সঙ্গে মেশে টাওয়েলে দ্রবীভূত অবস্থায় 6.44 কেজি ক শ্রেণীর ভয়াবহ মাদক কিটামিনের উপস্থিতি পাওয়া যায়। মোহাম্মদ মাসুদুর রহমান জিলানি, বয়স 28 বছর আনুমানিক, তাকে গ্রেফতার করা হয়। আটঘর বাজার এলাকায় একটি অভিযান পরিচালনা করে মোহাম্মদ আরিফুর রহমান খোকা নামে আরেকজন আসামিকে গ্রেফতার করে। এ যেন মগের মূল্য। আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন 19 জন, কিন্তু তাদের মধ্যে একজন ছাড়া কেউই আইসিটির শিক্ষক নয়।
সুপারিশের মাধ্যমে তালিকায় আইসিটি শিক্ষকদের পরিবর্তে বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, জীববিজ্ঞান সহ অন্যান্য বিষয়ের শিক্ষকদের মনোনীত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর। এমনকি মাউশির একজন পরিচালকের স্ত্রী ও শালিকাও যাচ্ছেন প্রশিক্ষণে। শাহাদাত নিশাদের অনুসন্ধানে দেখুন বিস্তারিত। চলতি মাসের ৮ তারিখ আইসিটি বিষয়ে প্রশিক্ষণ নিতে দক্ষিণ কোরিয়া যাচ্ছেন শিক্ষা মন্ত্রণালয়ের একজন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ২ কর্মকর্তা সহ ১৬ জন শিক্ষক। তবে আইসিটি বিষয়ক প্রশিক্ষণ হলেও এই সফরে আইসিটির শিক্ষক মাত্র একজন, বাকিরা কেউই আইসিটির শিক্ষক নয়। ১৬ জনের মধ্যে ঢাকা কলেজেরই ইসলামের ইতিহাস বিভাগের রয়েছে ২ শিক্ষক সহ ওই কলেজেরই ৩ জন শিক্ষক। সারা দেশ থেকে বাছাই করার নিয়ম থাকলেও অভিযোগ ওঠে পুরো তালিকাটাই হয়েছে সুপারিশে। অনুসন্ধানে জানা যায় মাউশির প্রশিক্ষণ শাখার পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান এই তালিকা চূড়ান্ত করেছেন। প্রার্থী নির্বাচনে সুপারিশ করেছেন সংস্থাটির মাধ্যমিক উইংয়ের পরিচালক প্রফেসর ডক্টর খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ডক্টর জাহিদা বেগম। এই ৩ জনের সুপারিশে প্রশিক্ষণ নিতে কোরিয়া যাচ্ছেন ১৬ শিক্ষক। চূড়ান্ত করার ক্ষমতা পেয়ে পরিচালক প্রফেসর মোহাম্মদ সাইদুর রহমান করলেন কি? তালিকায় যুক্ত করেছেন নিজের স্ত্রী, ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহযোগী অধ্যাপক রাবেকা সুলতানা লিপিকে। এছাড়াও তালিকায় যুক্ত করেছেন শালিকা, মুন্সিগঞ্জের মেদিনী মন্ডল আনোয়ার উচ্চ বিদ্যালয়ের লিজা খানের নাম। স্ত্রীর মন রক্ষা করতে আবার তার সুপারিশে বিদেশ যাচ্ছেন তারই বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ ফারুক আহমেদ ও বান্ধবী ঢাকা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক শাহনাজ পারভিন, যারা কেউই আইসিটির শিক্ষক নয়। প্রশিক্ষণ নয়, এটিকে পারিবারিক ট্যুর হিসেবেও মনে করছেন অনেকেই। এসব অভিযোগের বিষয়ে জানতে প্রশিক্ষণ উইংয়ের পরিচালকের দপ্তরে গেলে পাওয়া যায়নি তাকে। অন্যদিকে তার স্ত্রী কোন যোগ্যতায় আইসিটির প্রশিক্ষণে কোরিয়া যাচ্ছেন সে বিষয়ে তার সঙ্গে কথা বলতে গেলেও পাওয়া যায়নি তাকে। তবে মুঠোফোনে জানান যোগ্যতার ভিত্তিতেই প্রশিক্ষণে যাচ্ছেন তিনি। অনলাইনে একটা পরীক্ষা নিয়েছে আপনার 1 ঘন্টা 20 মিনিট ধরে। এটা কতগুলো জার্নালের উপরে আমাদের কোশ্চেন করেছিল, তো আমরা ওইগুলো পরীক্ষাটা দিয়েছিলাম আর কি। এই সফরের তালিকায় মাউশির কর্মকর্তাদের মধ্যে রয়েছেন প্রশিক্ষণ উইংয়ের সহকারী পরিচালক ডক্টর জাহিদা বেগম। ক্যামেরার সামনে কথা না বললেও তিনি জানান আইসিটির প্রশিক্ষণ হলেও এখানে যেতে পারবেন অন্য বিভাগের শিক্ষকরা। হ্যাঁ, আইসিটি প্রশিক্ষণ, আইসিটির মধ্যে কম্পিউটার বিষয়ক যেন ক্লাসরুমে ব্যবহার করে সেশন পরিচালনা করতে পারে এরকম। অন্যদিকে স্বামী উপসচিবের ক্ষমতা ব্যবহার করে তালিকায় শিক্ষকদের জন্য সুপারিশ করেছেন এমন অভিযোগও অস্বীকার করেন তিনি। স্বজনপ্রীতির অভিযোগ আমলে নিয়ে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত করছেন বলে জানান শিক্ষা মন্ত্রণালয়ের প্রশিক্ষণ শাখার উপসচিব। এটা আমাদের মন্ত্রণালয়ে আমাদের কানে এসেছিল, আমরা ওটা ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানতে চাওয়া হয়েছে ওনাদের কাছে ব্যাখ্যা। এটা পরে হয়তো জানা যাবে, তথ্য হয়তো আসবে। ওই মাউশি অধিদপ্তর ওইখানে ওনারাই বাছাই করে থাকেন কলেজের শিক্ষকদের। তবে একই কলেজের যাতে না হয়, এক জায়গার যাতে না হয় এমন একটা নিয়ম বোধহয় ওনারা মানেন। বিভিন্ন জায়গা থেকে, শুধু ঢাকা থেকে না, ঢাকার বাইরেও থেকেও, ঢাকার মধ্যেও স্কুল থাকে, কলেজ থেকে, এটুকু পর্যন্ত আমি জানি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। লেখক, গবেষক, বুদ্ধিজীবী ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দিন উমর আর নেই। সকালে শারীরিক অবস্থায় অবনতি হলে রাজধানীর শ্যামলীতে স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয় তাকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 10:05 তিনি মারা যান। পারিবারিক সূত্রে জানা যায়, গেল 22 জুলাই শ্বাসকষ্ট ও নিম্ন রক্তচাপ নিয়ে বদরুদ্দিন উমর হাসপাতালে ভর্তি হন। দীর্ঘ 10 দিন চিকিৎসা শেষে তিনি বাসায় ফেরেন গত সপ্তাহে। 1931 সালে 20 ডিসেম্বর ভারতের বর্ধমানে জন্মগ্রহণ করেন তিনি। 60-এর দশকে বাংলাদেশের জাতীয়তাবাদী আন্দোলন আর ধর্ম ও রাজনীতি নিয়ে তার লেখা বইগুলো বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল।